পাকিস্তানের দুই ক্রিকেটারের নাম মনে আছে? মোহাম্মদ আকরম এবং ইমরান খান। সেই আকরম খান ইমরান খানের কথা আমি বলছি না। রবিবার সকালবেলা 7 সকালে গ্রেফতার হলেন আকরম খান এবং তার সঙ্গে গ্রেফতার হলেন ইমরান খান। আকরমের বয়স 35, ইমরানের বয়স 31। এরা অবশ্য পাকিস্তানের আমরান ইকমান নয়, এরা একদম খোদ বীরভূমের। তাদের কাছ থেকে কলকাতা পুলিশ, কলকাতা না, রাজ্য পুলিশের গোয়েন্দারা উদ্ধার করলেন 5 কোটি। এবং তারপর যেটা খুব ইন্টারেস্টিং, সেই কাহিনিটা বলার জন্য আজকে এই প্রতিবেদন পেশ করছি। সেখানে প্রভাবশালী কানেকশনস পুলিশ অন্তত হিন্টস দিয়েছে, মিডিয়ায় অন্তত তেমনই রিপোর্ট। অর্থাৎ বীরভূম থেকে 5 কোটি টাকা। বীরভূমের প্রভাবশালী কে? কেষ্ট হতে পারেন, কাজল হতে পারেন। তাহলে কেউ কি টাকা পাঠাচ্ছিলেন কোথাও? নিউ টাউনের কোনো আস্তানায়? ঘটনাটা কি একটু আগে বলে নিই। সেটা হচ্ছে যে ওই আর 7টা রবিবারের মতো একটা রবিবারের সকাল বারুইপুর, কেষ্টপুর বারুইপুর অঞ্চলের, মানে বারুইপুর না, মাফ করবেন, রাজারহাট নারায়ণপুর অঞ্চলের 12 মাথার মোড়। সেই 12 মাথার মোড় দিয়ে একটা এসইউভি গাড়ি যাচ্ছিল। আগে গোপন ইশারায় খবর পেয়েছিলেন গোয়েন্দারা। সেই গাড়িটাকে তারা থামানোর পর 2জন লোক ভেতরে ছিলেন। সেখান থেকে দেখেন একটা ব্যাগ, সেই ব্যাগে থরে থরে সাজানো 500 টাকার বান্ডেলের নোট। এবং উদ্ধার করার পর গোয়েন্দারা দেখতে পারেন যে প্রায় 5 কোটি টাকা। সে 5 কোটি টাকার রিসোর্স কী, কোথা থেকে পেয়েছেন, কিভাবে পেয়েছেন, কিসের রিসিট, ব্যাংক থেকে তোলা হয়েছে কিনা, কিছু নথি অন্তত আপাত দৃষ্টিতে মিডিয়ার যা রিপোর্ট, এই আকরম কিংবা ইমরানরা কিন্তু দেখাতে পারেননি। ফলত আলটিমেটলি পুলিশ তাদের গ্রেফতার করে এবং গ্রেফতার করে শেষ পর্যন্ত আদালতে পেশ করে তারা পুলিশ কাস্টাডি বা জেল কাস্টাডিতে আছে। আমার বলার ঘটনা এটা নয়। আমার বলার ঘটনাটা হচ্ছে চেন খুললেই যে থরে থরে 500 টাকার বান্ডেলগুলো পাওয়া গেছে। মোট কোটিতে হিসেবে মোট 5 কোটি টাকা, এবং যাচ্ছিল নিউ টাউনের কোনো একটা নির্দিষ্ট ডেস্টিনেশনে। নিউ টাউনের কোনো একটা নির্দিষ্ট ডেস্টিনেশনে এই 5 কোটি টাকা পৌঁছচ্ছিল। এবং গোপন সূত্রের খবর পেয়ে শেষ পর্যন্ত গোয়েন্দারা ওঁত পেতে তাকে ধরল। এবং জানা গেল যে এই আকরম এবং ইমরানের বাড়ি পাকিস্তানে নয়, আকরম এবং ইমরানের বাড়ি হচ্ছে খোদ বীরভূমে। এবং তদন্ত শুরু করেছে রাজ্য এসটিএফ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, যা খবর শুনে মিডিয়া রিপোর্ট দেখে বুঝতে পারছি যে এই টাকাটা কোনো একজন প্রভাবশালীর, এবং কী কারণে এই টাকাটা কোথায় নিয়ে যাচ্ছিল পুলিশ হয়তো তদন্ত করছে, বা যাই হোক, পুলিশের যা কাজ নয় তদন্ত করবে, নয় তদন্ত ধামা চাপা দেবে, কোনো একটা কাজ তো তারা করবে। প্রশ্নটা আমাকে যেটা ভাবিয়েছে আজকের এই বিশেষ প্রতিবেদনে, আপনাদের খবরটা কি জানতেন সেগমেন্টে এই বিষয়টা আপনাদের কাছে পেশ করছি, কারণ খবরটা যেটা ভাবিয়েছে সে দেখুন, বীরভূমের প্রভাবশালী কে হতে পারেন? বীরভূমের প্রভাবশালী মাত্র 2-3 জন হতে পারে। সেই 2-3 জনের মধ্যে কেউ একজন টাকাটা হয়তো পাঠাচ্ছেন। এখন কলকাতা পাঠাবেন কেন? বীরভূমই তো রাখবেন। তাহলে কি বীরভূমের কোনো প্রভাবশালী তার সেফ কাস্টাডি নারায়ণপুর, কেষ্টপুরে আছেন, বা মানে ওই সব অঞ্চলে আছেন, মানে নিউ টাউনের কোথাও একটা আছেন যেখানে এই টাকাটা জমা হতো? আবার পুলিশ খবরটা পেল কি করে? পুলিশকে কে খবর দিল? দেখুন, রাজ্যের সর্বোচ্চ প্রভাবশালীর বাড়িতে যখন টিনের মুড়ির টিনে কিংবা বস্তায় করে টাকা আসতো, বাঁকুড়ার কয়লার টাকা আসতো, বা অন্যান্য গরুর টাকা আসতো, যাই হোক, সেটা আলটিমেটলি পুলিশ পাহারা দিয়েই নিয়ে আসতো বলে এমন অভিযোগ আমরা প্রচুর শুনেছি, যে রাতের অন্ধকারে পুলিশ এসকর্ট ভ্যান নিয়ে টাকাটা পৌঁছে দিত ওই দক্ষিণ কলকাতার প্রভাবশালী যুবরাজের বাড়িতে। সেই খবর নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। কিন্তু এখানে সেই পুলিশই আবার গ্রেফতার করছে, পুলিশই আবার উদ্ধার করছে, সেই পুলিশ আবার মিডিয়ার কাছে হিন্টস দিচ্ছে যেটা প্রভাবশালী যোগ। তাহলে কি সর্ষের মধ্যে ভূত? অর্থাৎ এক প্রভাবশালী কোনো কলকাতার প্রভাবশালীকে পাঠাচ্ছিলেন এবং তার বাড়িতে না পাঠিয়ে নিউ টাউনে পাঠাচ্ছিলেন আরেক প্রভাবশালী, কেন বীরভূমের তো প্রভাবশালী দ্বন্দ্ব আছে, তিনি আবার খবরটা দিয়ে দিয়েছেন এই গাড়িটা ধরুন, এই গাড়িতে টাকা আছে। হতে পারে, খুব অস্বাভাবিক কিছু নয়। আমি বলছি, বীরভূমের যারা রাজত্ব করছেন প্রভাবশালীদের মধ্যে একটা সংঘর্ষ আছেন। নতুন করে বলার অপেক্ষা রাখে না, আপনারা সবাই জানেন, ইতিমধ্যে বহুবার সংবাদ মাধ্যমে আলোচিত। ফলত কোনো একজন প্রভাবশালী নিশ্চিতভাবে পুলিশকে খবরটা সাপ্লাই করেছেন যে কলকাতা টাকাটা যাচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে, কলকাতা কার কাছে টাকা যাচ্ছে? এটা তো একটা তদন্তের বিষয়। কোনো দিন বাংলার মানুষ জানতে পারবে না, কারণ রাজ্য এসটিএফ যখন ওই বিনীত গোয়েল বসে আছেন, ফলত আলটিমেটলি আমরা কেউ জানতে পারবো না আলটিমেটলি কার কাছে যাচ্ছিল টাকাটা। তারা কি গ্রেফতার হবেন নাকি সেটা সর্বোচ্চ প্রভাবশালীর কাছে যাওয়ার কথা? জানি না, সেই জন্য কি চেপে দেওয়া হলো? কোনোটাই জানি না। যেটা জানি না সেটা নিয়ে মন্তব্য করা নয়, কিন্তু যেটা আমাকে ভাবিয়েছে সেটা হচ্ছে
নিউ টাউনে 5 কোটি টাকা যাচ্ছিল। কেন এক প্রভাবশালী খবর দিলেন যে আরেক প্রভাবশালী? কেন পুলিশকে খবর দিতে গেলে নিশ্চিতভাবে স্বার্থের সংঘাত না হলে পুলিশকে কেন খবর দেবেন? একজন প্রভাবশালী ধরুন ঠিক করলেন যে আমি কলকাতায় টাকাটা পাঠাবো। এবার কলকাতায় পাঠাবো যখন বললেন তখন সেই খবরটা পুলিশের কাছে চলে গেল। এই জায়গাটা খুব টুইস্ট আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে। তার মানে এক প্রভাবশালী আরেক প্রভাবশালীর সম্বন্ধে খবর প্রভাবশালীর কাছে পৌঁছেছে, সেটা তো হওয়াটাই স্বাভাবিক, আমি বলছি না সেটা হয়েছে। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে তাহলে বীরভূমে এখন গরুর টাকা চলছে। বীরভূমের মেন রিসোর্স তো গরু এবং কয়লা, ফলত সেই গরু কয়লার তাহলে ক্যাশ নগদ টাকা তাহলে কলকাতায় আসছে, এবং কলকাতায় যেখানেই আসুক না কেন আমি আলটিমেটলি বলছি এই টাকাটা তো আনঅ্যাকাউন্টেড টাকা। যখন পুলিশ কোনো হিসেব পায়নি, তার তো কোনো নথি নেই। এমন তো নয় যে ব্যাংক থেকে 5 কোটি টাকা তুলে কাউকে একটা পেমেন্ট করার জন্য পাঠানো হচ্ছিল। আবার দেখুন ছেলে দুটির বয়স দেখছিলাম একজনের বয়স 35, একজনের বয়স 33। এটা দেখুন। আরেকটা জিনিস নোট করুন, কখন? রবিবার সকালবেলা। অর্থাৎ এইসব টাকা পয়সা তো পাঠানো হয় রাতের অন্ধকারে, এখানে কিন্তু সকালবেলা, যাদের পুলিশের চোখে ধুলো দেওয়া যায়। সকালবেলা একটা এসইউভি গাড়ি যাচ্ছে, কে আর লোকে সন্দেহ করবে? কিন্তু পুলিশের কাছে, গোয়েন্দাদের কাছে খবর, এবং গোয়েন্দা পুলিশ শেষ পর্যন্ত পাকড়াও করলো। অনেকগুলো জিনিস আমাকে ভাবিয়েছে। 1 নম্বর হচ্ছে বীরভূম থেকে এখনও তার মানে গরু কয়লার নির্দিষ্টভাবে কোনো না কোনো জায়গা থেকে টাকা উঠছে। বীরভূমটা এখনও খনি, যার জন্য বীরভূমে এত জোর দেন রাজ্যের সরকার পক্ষ। ফলত সেইখানে কালো টাকার আমদানিটা গরু কয়লা বালি যাই হোক সেটা হতে পারে এক। দ্বিতীয়ত হচ্ছে ডেস্টিনেশন নিউ টাউন কেন? এটা আমাকে আরও ভাবিয়েছে। কেন বীরভূমের কোনো একটা জায়গা নয়, কেন অন্য জেলা নয়? আবার খোদ শহর কলকাতার লাগোয়া নিউ টাউন, শহর কলকাতায় এলে চিহ্নিত হতে পারেন, ফলত নিউ টাউনে। আর এই নিউ টাউনে যার কাছে টাকাটা যাচ্ছিল সেটা কি মিডিয়ার সারফেসে আনবে, প্রকাশ্যে আনবে? নাকি হয়তো এরকম কোনো ঘটনা, কেন সবই অবিশ্বাস্য কিছু নয়, হয়তো 20 কোটি টাকা পাঠানোর কথা ছিল, 5 কোটি টাকা পাঠাচ্ছেন। তার জন্য সবক শেখানোর জন্য গোয়েন্দাদের খবর দেওয়া, এবং গোয়েন্দারা গ্রেফতার করলো। গোয়েন্দাদের কাছে খবর দেওয়া মানে হচ্ছে নির্দিষ্টভাবে শাসক রাজনৈতিক দলের একটা কোনো স্বার্থের সংঘাত আছে, এবং সেই থাকার জায়গা থেকেই আলটিমেটলি খবরটা গোয়েন্দাদের কাছে পৌঁছানো। এবং আলটিমেটলি এই টাকাটা এসটিএফ কী করবে? এটাও কিন্তু কোটি টাকার প্রশ্ন। এই টাকাটা পুলিশের কবজায় গেল মানে আলটিমেটলি আমাকে তুমি দিচ্ছিলে না, তাই পুলিশের কবজায় দিয়ে দিলাম। এবার তুমি বোঝো পার্থর ক্ষেত্রে যা হয়েছিল। দিনের পর দিন অর্পিতার ফ্ল্যাটে যখন টাকাগুলো পৌঁছতো, সে খবরটা কে পৌঁছেছিল? ইডির অফিসে? বলার অপেক্ষা রাখে? এ রাজ্যে সর্বোচ্চ প্রভাবশালী, দ্বিতীয় প্রভাবশালী খবর যদি মাগারিয়াকে দিয়ে খবরটা নিয়ে, ঘোষকে দিয়ে খবরটা যদি না পাঠাতেন ইডির দপ্তরে, আজ পার্থ চট্টোপাধ্যায় এপিসোড রিভিল হতো? প্রশ্নগুলো রাখলাম, নতুন করে কিছু নয়। 500 টাকার বান্ডিল, 5 কোটি টাকা 7টি ব্যাগে ধরল রাজ্য পুলিশ, গোয়েন্দা পুলিশ, এবং সেটা মিডিয়াতে টেলিকাস্টেড হয়ে গেল। মিডিয়াতে যদি টেলিকাস্ট না হতো আমরা কেউ জানতাম না। গোয়েন্দারা এরকম ধরে মিডিয়াকে খবর দিচ্ছেন কেন? তার মানে কোনো একটা জায়গায় মিডিয়াকে খবর দিচ্ছেন না, বা মিডিয়া খবর পাচ্ছেন পুলিশের কাছ থেকে। তার কারণটা এখানে কোনো একটা জায়গায় এই টাকার লেনদেনের মধ্যে কোনো একটা গণ্ডগোল। পার্থ অর্পিতার টাকা লেনদেনের ব্যাপারে সেখানকার স্বার্থের সংঘাত ছিল দক্ষিণ কলকাতার সর্বোচ্চ দ্বিতীয় প্রভাবশালীর ক্ষেত্রে। এক্ষেত্রে কি? প্রশ্নটা ভাবিয়েছে, রাখলাম। খবরটা কি জানতেন এই সেগমেন্টে।